ব্যাংশাল কোর্টে ইতিমধ্যে ইডির বিশেষ আদালতে চন্দ্রনাথ সিংহর শুনানি শেষ হয়ে গিয়েছে। তবে মঙ্গলবার দুপুর পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ দুপুর 2টায় হবে রায়দান। আর শুনানির শুরুতেই আজ আমরা কি দেখলাম যে কারামন্ত্রীকে 7 দিনের জন্য হেফাজতে চেয়েছিল ইডি এবং তার জন্য একাধিক সওয়াল জবাব চলে। নথি চাওয়া হলেও মন্ত্রী সময় তা পাঠাননি। চার্জশিট জমা পড়ার পর তড়িঘড়ি এসে জমা করেছেন সব নথি। চার্জশিট জমা দেওয়ার আগে নথি দিচ্ছিলেন না। বোঝাই যাচ্ছে উনি কতটা প্রভাবশালী, অর্থাৎ এই প্রভাবশালীর বিষয়টা উঠে আসে। এবং এরপর আবার আপনাদের সামনে একবার রাখবার চেষ্টা করব, যখন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা অর্থাৎ চন্দ্রনাথ সিংহ যখন আদালত থেকে বেরোচ্ছেন, এই প্রভাবশালীর বিষয়ে যখন তাকে প্রশ্ন করা হয় তখন তিনি সরাসরি তখন না বলেন। তবে আজকে প্রথমেই আপনাদের সামনে যে তথ্য রাখবার চেষ্টা করব, আজকে আদালতে সওয়াল জবাবে ঠিক কি কি উঠে আসলো আমরা জানবো। আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পার্থ, দেখো, আজকে আদালতে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জামিনের যে বিরোধিতা, সেই বিরোধিতা করতে গিয়ে ইডির তরফ থেকে বেশ কয়েকটা বিষয় প্রথমেই উপস্থাপন করা হয়, যার মধ্যে ইডির তরফ থেকে বলা হয় 7 দিনের জন্য তারা মন্ত্রী চন্দ্রনাথ সিংহকে নিজেদের হেফাজতে নিতে চান। এবং এক্ষেত্রে যে বিষয় উল্লেখ করেন তারা, যে চন্দ্রনাথ সিংহের বাড়ি থেকে 41 লক্ষ টাকা বাজেয়াপ্ত হয়েছিল এবং সেই সংক্রান্ত বিষয়ে ওনাকে যখন প্রশ্ন করা হয় তিনি জানান কৃষি এবং কিছু কনস্ট্রাকশন অর্থাৎ জমি সংক্রান্ত বিষয় দালালি সেই সমস্ত টাকা তিনি পেয়েছিলেন। কিন্তু এক্ষেত্রে ইডির দাবি যে তারা যখন এই তদন্ত করছেন এবং করতে গিয়ে তারা বেশ কিছু জায়গায় এমন কিছু তথ্য পেয়েছেন যেখান থেকে কিন্তু অনেকগুলো জায়গায় মিসম্যাচ হচ্ছে এবং তাই জন্য তারা এই টাকা কোথা থেকে এলো সেই বিষয়ে বিস্তারিত তারা কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান। দ্বিতীয় বিষয় ইডির তরফ থেকে বলা হচ্ছে যে চন্দ্রনাথ সিংহ তিনি হচ্ছেন প্রভাবশালী। এর পাশাপাশি এই প্রভাবশালী কেন বলা হচ্ছে, কারণ হচ্ছে যে চন্দ্রনাথ সিংহের কাছ থেকে একাধিকবার তার কাছ থেকে বেশ কিছু নথি চাওয়া হয়েছিল, যে নথি বারবার চেয়েও কিন্তু তিনি দিচ্ছিলেন না। সেই নথির মধ্যে কি কি রয়েছে, বিভিন্ন জমি জমা সংক্রান্ত বিষয় দলিল, বিভিন্ন জায়গায় যে তাদের যে বর্তমানে যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য, এছাড়া হচ্ছে ইনকাম ট্যাক্সের নথি, এই রকম একাধিক বিষয় বারবার করে চাওয়া হয়। কিন্তু দীর্ঘদিন পেরিয়ে যাওয়ার পরবর্তীকালেও সেই নথি কিন্তু পাওয়া যায়নি। অন্যদিকে যখন তার বিরুদ্ধে চার্জশিট জমা পড়লো এবং সেই চার্জশিট জমা পড়ার পর তিনি 24 ঘন্টার মধ্যে সেই নথি কিন্তু জমা দিয়ে দিলেন। অর্থাৎ এক্ষেত্রে চন্দ্রনাথ সিনহা একজন প্রভাবশালী, এমনকি রাজনৈতিক প্রভাবশালী বলেও কিন্তু ইডির তরফ থেকে উল্লেখ করা হয়। অন্যদিকে চন্দ্রনাথ সিনহার আইনজীবীরা তারাও কিন্তু আজকে সওয়াল করেন এবং সওয়াল করে যে বিষয়টা জানান যে মন্ত্রীর কাছে সবসময় এই সমস্ত নথি অ্যাভেলেবেল ছিল না, তার জন্য তিনি দেননি। অন্যদিকে যে যে বিষয়গুলো আনা হচ্ছে সেই সমস্ত অভিযোগগুলো তারা অস্বীকার করেন। আজকে বিচারক দুপক্ষকে দুটি প্রশ্ন করেন, একটা হচ্ছে ইডির আইনজীবীকে প্রশ্ন করেন, একটা হচ্ছে চন্দ্রনাথ সিনহার আইনজীবীকে প্রশ্ন করেন। যার মধ্যে ইডির আইনজীবীকে যে প্রশ্ন করা হয় যে গত বছর মার্চ মাসে তার বাড়ি থেকে টাকা উদ্ধার হলো, তার পরবর্তীতে সেপ্টেম্বর মাসে বেশ কিছু ক্লু তারা পেলেন এবং এক্ষেত্রে ইডি এতদিন সময় নিল কেন গোটা বিষয় সম্পর্কিত বিষয়, সেই প্রশ্ন বিচারকের ছিল এবং তার উত্তরও যা চাওয়া হয় ইডির কাছ থেকে। অন্যদিকে আরও একটি প্রশ্ন যেটা চন্দ্রনাথ সিনহার আইনজীবীকে বিচারক করেন, সেটি হচ্ছে যে কনস্ট্রাকশন, সেই কনস্ট্রাকশনটি কার। এবং চন্দ্রনাথ সিনহার আইন তরফ থেকে যে বিষয়টা ইতিমধ্যে ইডির তরফ থেকে উল্লেখ করা হয়েছে যে কনস্ট্রাকশনটি হচ্ছে ওনার স্ত্রী এবং আরেকজনের। অর্থাৎ এক্ষেত্রে ওনার স্ত্রীর বক্তব্য ছিল যে গোটা বিষয় সম্পর্কে ব্যবসা সংক্রান্ত বিষয় তিনি কিছু জানেন না, গোটাটা স্বামী অর্থাৎ চন্দ্রনাথ সিংহ জানেন। তাহলে বিচারকের প্রশ্ন যে তাহলে সমস্ত বিষয় তো চন্দ্রনাথ সিনহা জানতেন, তাহলে এই যে দলিল সেটা তো বিএলআরওর কাছ থেকে নেওয়ার কোনো প্রয়োজন নেই, তাহলে সেই দলিল তো নিজেদের কাছেই থাকবে, তাহলে সেটাই বা জমা দেওয়া হলো না কেন? এই রকম বিষয় কিন্তু প্রশ্ন করা হয়। দুপক্ষের প্রায় 2 ঘন্টার ওপরে সওয়াল জবাব হয় এবং তার পরবর্তীকালে বিচারক জানিয়েছেন আগামী মঙ্গলবার দিন চন্দ্রনাথ সিনহার যে এই জামিনের আবেদন বা কাস্টাডি নেওয়ার জন্য যে আবেদন, সেই আবেদনে কি রায় হয় সেটা জানাবেন। একদম পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। চন্দ্রনাথ সিংহ যখন তিনি আজ আদালত থেকে বেরোলেন তখন তাকে দুটো প্রশ্ন করা হয় যে তিনি কি তদন্তে অসহযোগিতা করেছিলেন, তিনি কি প্রভাবশালী, দুটোরই উত্তর তিনি দেন না। শুনুন। আপনারা সারাক্ষণ ছিলেন, ঘরে ছিলেন, কি আলোচনা হয়েছে আপনারা শুনেছেন। আমার বিচার ব্যবস্থার প্রতি আস্থা ছিল, আস্থা আছে, ভবিষ্যতেও আস্থা থাকবে।
অর্থাৎ আজকে যখন শুনানির শুরুতেই কারামন্ত্রীকে 7 দিনের জন্য হেফাজতে চায় ইডি, তখন ইডির তরফে যেটা বলা হয়, নথি চাওয়া হলেও মন্ত্রী সময় তা পাঠাননি। চার্জশিট জমা পড়ার পর তড়িঘড়ি এসে জমা করেছেন সব নথি। চার্জশিট জমা দেওয়ার আগে নথি দিচ্ছিলেন না। বোঝাই যাচ্ছে উনি কতটা প্রভাবশালী। আদালতে চলা শুনানিতে এরকমই ইডির আইনজীবীরা দাবি করে। সময় মতো চন্দ্রনাথ সিংহ কেন ইডিকে নথি জমা দেননি? চার্জশিট জমা দেওয়ার পরেই তড়িঘড়ি কেন নথি জমা দিলেন এবং সেটা কিভাবে দিলেন? যা নথি কাছে ছিল তাই জমা দিয়ে তদন্তে সাহায্য করতে পারতেন। চন্দ্রনাথ সিংহর আইনজীবীর কাছে জানতে চান বিচারক। শুরু থেকে ইডির তরফে দুটি যুক্তিকে সামনে রাখা হয়। এক, যে তিনি অসহযোগিতা করেছেন, বারবার তার কাছ থেকে যে নগদ টাকা তার বাড়ি থেকে পাওয়া গেছে সেই সংক্রান্ত নথি তার কাছ থেকে চাওয়া হয়, কিন্তু তিনি প্রত্যেকবারই কার্যত সেটাতে গড়িমসি করেছেন, তিনি সঠিক সময় সেই নথিপত্র দেননি। এবং দ্বিতীয়ত হচ্ছে, তিনি যে সমস্ত নথিপত্র দিয়েছেন তার চার্জশিট দাখিলের পর এখান থেকে বোঝা যাচ্ছে তিনি কতটা প্রভাবশালী। এমনকি সরকারি মেমো পর্যন্ত ব্যবহার করেছেন তার প্রপার্টি কোথায় কোথায় বিনিয়োগ রয়েছে সেটাকে দেখানোর জন্য। ফলত অসহযোগিতা এবং দ্বিতীয়ত হচ্ছে প্রভাবশালী, দুটো তত্ত্বকে সামনে রেখে 7 দিনের কাস্টোডিয়াল ইন্টারোগেশনের আবেদন জানানো হয়। অন্যদিকে অয়ন ভট্টাচার্য, যিনি চন্দ্রনাথ সিনহার আইনজীবী, তিনি যেটা পরিষ্কার বলেন যে 11 মাস ধরে তদন্ত করা হচ্ছে। 2024 সালে টাকা উদ্ধার করা হয়েছিল, 2025 সাল পর্যন্ত তদন্ত চলছে, চার্জশিট ইতিমধ্যে দাখিল করে দেওয়া হয়েছে। তাহলে এখন কেন নথির সাথে যাচাই করার জন্য মুখোমুখি জিজ্ঞাসাবাদ প্রয়োজন চন্দ্রনাথ সিনহাকে? ফলত ইডির যে যুক্তি রয়েছে সেই যুক্তিকে তিনি খণ্ডন করার চেষ্টা করেছেন। এক, দ্বিতীয়ত হচ্ছে যে সমস্ত নথিপত্র চাওয়া হয়েছিল তার জন্য একটা সময় থাকা প্রয়োজন, তার জন্য একটা অ্যাসেসমেন্টের সময় প্রয়োজন ছিল, সেই সময়টুকুই নেওয়া হয়েছে এবং সমস্ত নথিপত্র ইতিমধ্যে জমা দেওয়া হয়েছে। তাদের কাছ থেকে এমন আর কোনো নথি নেই যা ইডি চাওয়া হয়েছে তারা দেননি। ফলত এইখান থেকে দাঁড়িয়ে বিচারকের যে অবজারভেশন সেটাও আজকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেটা ইডি বারবার বলার চেষ্টা করেছে যে 6 আগস্ট 6 নম্বর চার্জশিট যাওয়ার পরে চার্জশিট সমস্ত নথিপত্র দেওয়া হলো, তার আগে বারবার যাওয়া হলো, সেগুলো দেওয়া হয়নি কেন? বিচারক কিন্তু প্রশ্ন করেছেন যে বিএলআর অফিস কি কখনো আয়কর দপ্তরের নথি দেয়? তাহলে আয়কর দপ্তরের নথি আপনাদের কাছে ছিল, যদি আপনাদের কাছে সম্পত্তিগত কোনো রকম হিসেব না থাকে তাহলে আপনারা কেন আয়কর দপ্তরের নথি বা আয়কর রিটার্ন সংক্রান্ত নথি কেন দিলেন না? ফলত ইন্টেনশন নিয়ে কিন্তু বিচারক প্রশ্ন তুলেছেন এবং এটাও বলেছেন যে সমস্ত নথিপত্র থাকা সত্ত্বেও কেন তা দেওয়া হয়নি? যদি একটা ডকুমেন্টসও থাকতো সেটা দিয়ে কেন ইডিকে সহযোগিতা করা হলো না? এবং টাইমিং নিয়েও বলেছেন, যেটা ইডিও বারবার বলার চেষ্টা করছে যে 6 নম্বর সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়ার পরপরই সেটা কেন দেওয়া হলো? তাহলে কি আগে থেকে তাদের কাছে নথিপত্র ছিল তারপরেও তারা তদন্তকে ডিলে করেছে? এরকম একাধিক বিষয় কিন্তু আজকে ইডির তরফে সেই সমস্ত অভিযোগ করা হয়, সেই সমস্ত সওয়াল জবাবে দাবি করা হয় এবং সেটাকে খণ্ডন করার চেষ্টা করা হয়েছে কিন্তু চন্দ্রনাথ সিনহার তরফে। এবং এই থ্রু আউট, এই যখন এই সওয়াল জবাব চলে 2 ঘন্টা 20 মিনিট ধরে, ঠিক একেবারে এজলাসের যে প্রধান গেট, সেই গেটের থেকে ঢুকেই একটি যে চেয়ার থাকে সেই চেয়ারে কিন্তু বসেছিলেন চন্দ্রনাথ সিনহা। তাকে কেন্দ্র করে তার নিরাপত্তা রক্ষীরা ছিলেন, তিনি সমস্ত সওয়াল জবাব শুনছিলেন এবং যখন নির্ধারিত করা হলো যে মঙ্গলবার দিনকে শুনানি হবে, তিনি কিন্তু এজলাস ছেড়ে বেরিয়ে যান। আর এবার আপনাদের সামনে রাখবো ইডির আইনজীবীর তরফে কি বলা হয়েছে, শুনুন। চাইছিলাম ফর কাস্টোডিয়াল, ওইসব নিয়ে কিছু বলতে পারবো না। ডকুমেন্টস আছে, সেটা জজ সাহেবকে দিয়ে দেওয়া হয়েছে। এখন জজ সাহেব এটা ঠিক করবেন কি আমরা যে অভিযোগটা নিয়ে এসেছি বা আমরা যে কাস্টাডি চাইছি সেটা দেওয়া উচিত না নয়। আমরা 7 দিনের কাস্টাডি চাইছি না, এখন কিছু বলা যাবে না।